হ্যালো স্টুডেন্টস, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম যাতে স্টাডি করতে সুবিধা হয় তার জন্য বিজ্ঞানীরা প্রায় 1800 শতক থেকে এদেরকে একটা নির্দিষ্ট অর্ডারে বা অ্যারেঞ্জমেন্টে সাজানোর চেষ্টা শুরু করেছিলেন এবং এটা শুরু হয় 1829-এ ডোভেরিনার তার ল অফ ট্রায়াডস থেকে। তারপর পরপর প্যাটেনকফার্সের ল অফ ইন্টিগ্রাল মাল্টিপল, তারপর হচ্ছে তোমার ক্যানকটয়েসের ল অফ টেলুরিক স্ক্রু, তারপর আসলো তোমার নিউল্যান্ডের ল অফ অক্টেভ। এই আলোচনাগুলো আমরা লাস্ট ক্লাসে করেছি এবং আমরা এটাও দেখেছি যে কোনো একটা রুলস বা থিওরি এই সমস্ত মৌলকে সঠিকভাবে সাজাতে পারছে না, অর্থাৎ তাতে বিরাট কিছু আমাদের লাভ হচ্ছে না, কিন্তু হ্যাঁ তার প্রচেষ্টা শুরু হয়েছিল এনাদের হাত ধরেই। 1869 বিজ্ঞানী রাশিয়ান সায়েন্টিস্ট কেমিস্ট মেন্ডেলিভ তিনি প্রথম প্রায় সমস্ত মৌলকে, সেই সময় 63টা মৌল আবিষ্কার হয়েছিল, তো আজকে তো 118টা মৌলের কথা আমরা জানি, কিন্তু সেই সময় 63টা মৌল জাস্ট আবিষ্কার হয়েছিল। তো সেই সময়কার টাইমে তোমার মেন্ডেলিভ তার পর্যায়সূত্রের সাহায্যে, তার বিখ্যাত পর্যায়সূত্রের সাহায্যে প্রায় সমস্ত মৌলগুলোকে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ টেবিলে সাজাতে পেরেছিলেন, যে টেবিলটা আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি, জাস্ট ফ্রেমটা এখানে আমি ড্র করে রেখেছি। তিনি সাজাতে পেরেছিলেন এই তার বিখ্যাত পর্যায়সূত্রের সাহায্যে। এই জন্য মেন্ডেলিভকে পর্যায় সারণীর কী বলা হয়, জনক বলা হয় বা ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়। তো সেই একই সময় লোথার মেয়ারও একই তোমার পিরিয়ডিক ল দিয়েছিলেন, কিন্তু যেহেতু মেন্ডেলিভের পর্যায়সূত্র কিছুদিন আগে প্রকাশ পায়, তো তার জন্য ম্যাক্সিমাম ক্রেডিট মেন্ডেলিভের কাছেই যায়। যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব যে মেন্ডেলিভের পর্যায়সূত্র, এখান থেকে অ্যাকচুয়ালি পর্যায় সারণী শুরু, এবং মেন্ডেলিভের পর্যায়সূত্রের সাহায্যে বা একে অ্যাপ্লাই করে কিভাবে পর্যায় সারণী ড্র করা হয় বা করা হয়েছে সেটা আমরা এখানে আলোচনা করব। তার সঙ্গে মেন্ডেলিভের পর্যায়সূত্রের সাকসেস কী, এর লিমিটেশনস কী, ডেফিনেটলি কিছু সিরিয়াস ড্রব্যাকস এই থিওরির আছে, সূত্রের আছে, তা না হলে আজকে তো মডার্ন পিরিয়ডিক ল আমরা পড়তাম না। সে যাই হোক, সেটা আমরা তো নেক্সট ক্লাসে আলোচনা শুরু করব। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে মেন্ডেলিভের পর্যায়সূত্র এবং মেন্ডেলিভের পর্যায়সূত্রের সাহায্যে তৈরি মেন্ডেলিভের পর্যায় সারণী, তার সাকসেস এবং লিমিটেশন। ব্যাস, চলো শুরু করা যাক। তো মেন্ডেলিভ 1869-এ তার পর্যায়সূত্র দেন। পর্যায়সূত্রতে তিনি কী বলছেন না, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের প্রারম্ভিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। রাইট, কি বললাম, যে সিম্পল ওয়েতে যদি বলা হয়, তিনি বলতে চাইছেন যে যদি মৌলগুলোকে আমরা অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজাই, অর্থাৎ মানে কমের থেকে বেশির দিকে যদি আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাই, অ্যাটমিক ওয়েট পারমাণবিক গুরুত্বের ক্রম অনুযায়ী সাজাই, তাহলে তাদের ধর্ম কী হবে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। পর্যায়ক্রম ব্যাপারটা কি, এটা আগে জানতে হবে। পর্যায়ক্রম ব্যাপারটা কি, দেখো, যখনই মৌলগুলোকে সাজানো হবে, ধরো এখানে আমরা মৌলগুলোকে সাজাবো এইরকম পরপর ধরো মৌলগুলোকে সাজাচ্ছি, রাইট। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে বক্সগুলো, এইগুলোতে একটা মৌল এখানে স্থান পাবে। তো এইভাবে সাজালে আমরা কি পাচ্ছি বলো তো, দু ধরনের আমরা সারি পাচ্ছি। একটা হচ্ছে এই দিকের সারি, এগুলো আমরা বলছি হরাইজন্টাল লাইন, যেগুলো আমরা বলছি রো, রাইট, একটা রো। আর এইদিকে এইগুলো একটা কি, এগুলো একটা কলাম, এবং এগুলোকে আমরা বলছি এটা ভার্টিক্যাল লাইন, এগুলো কলাম। এই হরাইজন্টাল লাইনগুলো একটা পিরিয়ডকে প্রকাশ করছে, তার মানে কী হচ্ছে, এই একটা হরাইজন্টাল লাইন, এই লাইন এগুলো কি একটা পর্যায়, রাইট। আর এইগুলো একটা শ্রেণী। তাহলে পর্যায়ক্রমে পুনরাবৃত্তর ব্যাপারটা আগে বুঝতে গেলে আগে বুঝতে হবে পর্যায় কী এবং শ্রেণী কী। অর্থাৎ যখন মৌলগুলোকে আমরা সাজাচ্ছি অ্যাটমিক ওয়েটের অর্ডারে, তো আমরা কতকগুলো সাজানোর পরে কতকগুলো অনুভূমিক লাইন পাচ্ছি, আর কতকগুলো উল্লম্ব বা ভার্টিক্যাল লাইন পাচ্ছি। যে ভার্টিক্যাল লাইনগুলো একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে, আর উল্লম্ব যে লাইনগুলো, হরাইজন্টাল লাইনগুলো একটা
কি পিরিয়ড বা পর্যায়কে রিপ্রেজেন্ট করছে। তো এইটা বোঝা গেল, তাহলে আমরা এই পর্যায়ক্রম ব্যাপারটা বুঝতে পারবো। যাই হোক, তাহলে কি বলা হচ্ছে যে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। তো বেশ, শুরু করা যাক এই টেবিলটা এখানে ফিল আপ করার। 1871 প্রথম মেন্ডেলিভ তার পর্যায় সূত্রের সাহায্যে পর্যায় সারণী তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেন 1871-এ। তখন অবভিয়াসলি ওই 63টা মৌল আবিষ্কার হয়েছে এবং ইনফ্যাক্ট হিলিয়াম, নিয়ন অর্থাৎ ওই নিষ্ক্রিয় গ্যাসগুলো তখন কোনো খবরই ছিল না, মানে কোনো জানা ছিল না। তো মেন্ডেলিভ তার নিজস্ব দেওয়া যে পর্যায় সারণী, সেখানে তার পর্যায় সংখ্যা তিনি রেখেছিলেন 12টা, আর গ্রুপ বা শ্রেণী ছিল 8টা। এই যে 1 2 3 4 5 6 এটা 5 6 7 এবং 8। তখন এই 0 গ্রুপের কোনো অস্তিত্ব ছিল না। এবার দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি দেখিয়েছি 1 থেকে 7 অবধি দেখো এ এবং বি সাবগ্রুপ আছে। তার মানে গ্রুপ 1 2 7 এদের দুটো করে সাবগ্রুপ আছে, এ অ্যান্ড বি, আর 8-এর কোনো সাবগ্রুপ নেই। তো এই হচ্ছে তোমার মেন্ডেলিভের নিজস্ব দেওয়া পর্যায় সারণীর পর্যায় সংখ্যা 12 এবং শ্রেণী সংখ্যা 8। এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে পরবর্তীকালে যখন আরও অন্যান্য মৌলগুলো আবিষ্কার হলো, ইনফ্যাক্ট নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হলো, তো তাদেরকে নিয়ে পর্যায় সূত্রের সাহায্যে অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সূত্রের সাহায্যেই একটা আধুনিক তার সংস্করণ করা হয়েছে পিরিয়ডিক টেবিল। এবং তারপরে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে আধুনিক সংস্করণ, এই রূপটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, রাইট। তো এখানে আমরা যদি এটা পরপর একটু লেখার চেষ্টা করি, পুরোটা লিখবো না, আমাদের পুরোটা প্রয়োজন নেই, আমি জাস্ট ফ্রেমটা বোঝানোর চেষ্টা করব যে বেসিক্যালি তিনি কিভাবে এটাকে দেখেছিলেন বা কীভাবে সাজিয়েছিলেন। তো একটু ফিল আপ করা যাক। তো শুরু করা যাক এখানে 0 একদম 1 নম্বর থেকে। 1 নম্বর এই 0 থেকে শুরু। এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে 0 থেকে এখানে আমাদের শুরু করতে হবে হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন 1A-তে রাখা হয়েছিল। হিলিয়ামকে এখানে, তারপরে ধরো লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, আর এগুলো সব এ সাবগ্রুপে। বি সাবগ্রুপকে যে মৌলগুলোকে আমি রেড লিখে দিচ্ছি, রাইট। তো বেরিলিয়াম এখানে চলে যাও, বোরন এরা আছে বি সাবগ্রুপে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন। এবার এখানে তো এই পর্যায়ে কোনো 8 নম্বর শ্রেণীতে এলিমেন্ট নেই। তারপরে চলে আসছে নিয়ন, লিথিয়ামের পরে সোডিয়াম, বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম, তারপরে চলে যাও বোরনের পরে অ্যালুমিনিয়াম, কার্বনের পরে সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এবার নিয়নের তলায় চলে যাও আর্গন, রাইট। আর্গন, সোডিয়ামের তলায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এবার আসছে ক্যালসিয়ামের পরে আসছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, এইগুলো। তো 2A-তে ক্যালসিয়াম। এবার স্ক্যান্ডিয়ামে চলে যাই, এগুলো হচ্ছে তোমার আবার এতেই থাকবে ওরা। এখানে এতে এগুলো তো আমি যে ব্লুতে করেছি, হ্যাঁ। তো এখানে 3A-তে চলে আসবে স্ক্যান্ডিয়াম, এখানে স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এগুলো এতে দেওয়া শুরু করেছি। তারপরে হচ্ছে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, কোবাল্ট, নিকেল। এখানে দেখো 8 নম্বর গ্রুপে 3টে এলিমেন্টকে রাখা হয়েছে একসঙ্গে। যাই হোক, সেটা মেন্ডেলিভের দেওয়া রুলস অনুযায়ী। এবার আর্গনের পরে পটাশিয়াম, ক্রিপ্টন, পটাশিয়ামের পরে রুবিডিয়াম। ক্যালসিয়ামের তলায় রাখবো আমরা এখানে, ক্যালসিয়ামের পরে রাখবো তোমার ক্যালসিয়াম স্ট্রনসিয়াম। তো এটা একটু করে লিখে নিই, তারপরে দেখছি। স্ক্যান্ডিয়ামের তলায় লিখবো ইট্রিয়াম, টাইটেনিয়ামের তলায় লিখবো জিরকনিয়াম, ভ্যানাডিয়ামের তলায় মলিবডিনাম, ক্রোমিয়ামের তলায় ভ্যানাডিয়ামের তলায় নিওবিয়াম, ক্রোমিয়ামের তলায় হচ্ছে মলিবডিনাম, ম্যাঙ্গানিজের তলায় টেকনিসিয়াম, আর আয়রনের তলায় রুথেনিয়াম, আর কোবাল্ট, রোহোডিয়াম, নিকেল, প্যালাডিয়াম। এখানে আমি একটু এইটা জাস্ট ফ্লোতে লেখার জন্য লিখেছি।
এখানে দেখো আমরা কিছুটা স্কিপ করে গেছি, কোবাল্ট, নিকেল, নিকেলের পরে কপার, এইখানে থাকবে কপার, এগুলো এতে লিখে ফেলেছি, এগুলো এতে লেখা হয়ে গেছে। কপার আছে বিতে, এখানে কপার, আর এখানে থাকবে 2বিতে থাকবে জিঙ্ক। জিঙ্ক। এবারে অ্যালুমিনিয়ামের তলায় থাকবে গ্যালিয়াম, সিলিকনের তলায় জার্মেনিয়াম, নাইট্রোজেন ফসফরাস তলায় আর্সেনিক, সেলিনিয়াম, ক্লোরিনের তলায় ব্রোমিন। আবার কপারের তলায় এখানে সিলভার, জিঙ্ক ক্যাডমিয়াম, গ্যালিয়াম ইন্ডিয়াম, জার্মেনিয়াম টিন, আর্সেনিক অ্যান্টিমনি, সেলিনিয়াম টেলুরিয়াম, ব্রোমিন আয়োডিন। রাইট। তো এবার 6 নম্বরটা আছে, আমি আর পুরোটা তো লিখছি না, একটু লিখি। ক্রোমিয়াম, ক্রিপ্টন, জিনন, রুবিডিয়াম, সিজিয়াম, কপার, সিলভার, আচ্ছা আগে ব্লুগুলো করে দিই, মানে এইগুলো লিখে নিই। স্ট্রনসিয়াম তলায় বেরিয়াম, ইট্রিয়াম তলায় ল্যান্থানাম, টাইটেনিয়াম, জিরকনিয়াম, তারপর তোমার পড়ছে হফমিয়াম, ভ্যানাডিয়াম, নিওবিয়াম, টান্টালাম, ক্রোমিয়াম, মলিবডিনাম হচ্ছে, তারপর হচ্ছে ট্রাংস্টেন ডাব্লিউ, টেকনিসিয়াম, রেনিয়াম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। রাইট। কপার, সিলভার, গোল্ড, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, ইন্ডিয়াম, টেলুরিয়াম, সেলিস্টিন, লেড, অ্যান্টিমনি, বিসমাথ, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর আয়োডিন, অ্যাস্টাটিন। বেশ, এই 6 অবধি লিখি, এই পুরোটা আমার মনেও নেই, আর পুরো এতগুলো এই লাস্টের মৌলগুলো অবশ্য সেই সময় আবিষ্কারও হয়নি। যাই হোক, আমরা একটা জাস্ট আমি ফ্রেমটা দেওয়ার চেষ্টা করলাম, যে এখানে আমরা কি করেছি, যে এ এবং বি সাব গ্রুপে এলিমেন্টগুলোকে লিখেছি। এ সাব গ্রুপের এলিমেন্টগুলোকে তোমার ব্লুতে লেখা হয়েছে, এবং বি সাব গ্রুপের এলিমেন্টগুলোকে আমরা রেডে লিখেছি। তো এইটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। এবার আমাদের জানতে হবে যে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে সাকসেস কী, আমরা এটা কেন পড়ব, কেন মেন্ডেলিভকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়, তার সাকসেসগুলো আমরা একে একে দেখব। নাম্বার 1, গুরুত্ব কী। নাম্বার 1, মেন্ডেলিভ, যেটা আমি শুরুতেই বলছিলাম, মেন্ডেলিভই প্রথম কী করতে পেরেছিলেন, প্রায় সমস্ত মৌলকে একটা সিস্টেমেটিক অর্ডারে সাজাতে পেরেছিলেন। কারণ তার আগে আমি যেসব বিজ্ঞানীদের রুলস বা থিওরির কথা বললাম, সেই তাদের থিওরি বা রুলস দ্বারা কয়েকটা মাত্র মৌলকে হয়তো একটা অর্ডারে সাজানো যাচ্ছিলো, তো সেটা তো যথেষ্ট নয়, তাতে কোনো লাভ নেই, বিশেষ কিছু কাজ হচ্ছে না। তো একমাত্র এই সেই সময় তোমার মেন্ডেলিভের পর্যায় সূত্রের সাহায্যে সর্বপ্রথম প্রায় সমস্ত মৌলকে, সেই সময়কার 63 এলিমেন্ট আবিষ্কার হয়েছিল, প্রায় সমস্ত মৌলকে ঠিক সঠিকভাবে সাজানো গেছিলো। এইটা একটা সিস্টেমেটিক যে অ্যারেঞ্জমেন্ট করা গেছিলো, তো এইটা একটা বড় এর গুরুত্ব। এবং তার ফলে সিস্টেমেটিক সাজিয়ে লাভ কী, যেটা আমরা এই পিরিয়ডিক প্রপার্টিজ ক্লাস সিরিজ শুরু করার সময় ফার্স্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম কেন পিরিয়ডিক টেবিল আমরা পড়ব। তো তার কারণ হচ্ছে এইভাবে, এমনভাবে এটা সাজানো হয়েছে যাতে করে এক একটা গ্রুপের মৌলগুলো, এক একটা গ্রুপে প্রায় সমধর্মী মৌলগুলো স্থান পায়। এইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যে এক একটা যদি সমধর্মী মৌলগুলো এক একটা গ্রুপে থাকে, প্রায় একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলগুলো যদি একটা সারিতে বা একটা শ্রেণীতে রাখতে পারা যায়, তাহলে কি হবে, আমার প্রত্যেকটা মৌলের ধর্ম মনে রাখার কোনো দরকার নেই। যদি আমার 1 নম্বর এর 0 গ্রুপের মৌলের প্রথম হিলিয়ামের যদি আমার ধর্ম মনে থাকে, তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, রেডন হবে। তো রেডনের এদের ধর্ম মনে রাখার, আলাদা করে মুখস্থ রাখার খুব একটা দরকার নেই। হ্যাঁ, এটা ঠিক যে ধর্মের মিল থাকবে, কখনো বলা হয়নি যে এক্সাক্ট প্রপার্টিজ সেম হবে। তো একটা আইডিয়া তো পাবো, যে আমরা বলতে তো পারবো যে হিলিয়ামের মতোই এদের প্রায় ধর্মের মিল থাকবে, কিছু তো ডিফারেন্স থাকবে, সেটা আলাদা কথা, কিন্তু বেসিক ক্যারেক্টারিস্টিক্স কী হবে, সেম হবে। তো তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, মাত্র কয়েকটা মৌলকে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের একটা করে মৌলের ধর্ম যদি মনে রাখতে পারি, তাহলে আমার পুরো টোটাল 63 এলিমেন্টের ধর্ম আমরা মনে রাখতে পারবো। তো এটা তো খুব বড় অ্যাচিভমেন্ট নয় কি? এইটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সবচেয়ে বড় সাকসেস। তো এইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাকসেস সিস্টেমেটিক ওয়েতে সাজানো, নাম্বার 1। নাম্বার 2 নম্বর তার পর্যায় সারণীর তার যে বিশেষ সাকসেস, সেটা হচ্ছে মেন্ডেলিভ কিছু মৌলের কি করেছিলেন, মেন্ডেলিভের পর্যায় সারণীর সাহায্যে কিছু মৌলের অ্যাটমিক ওয়েটের কারেকশন করা গেছিলো। তো অ্যাটমিক ওয়েট
আমরা একটা সূত্র আপাতত মনে রাখো, A = E × V। অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে তার তুল্যাঙ্ক ভার, E × V হচ্ছে তার ভ্যালেন্সি, রাইট। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা দেখব যে কোনো যেমন একটা এলিমেন্টের কথা বলি, আরও পরে আরও এই ইন্ডিয়াম তো আছে, তো আমি বেরিলিয়ামের কথাটা বলি। ধরো বেরিলিয়াম এর তোমার ভ্যালেন্সি এর ইকুইভ্যালেন্ট হচ্ছে E হচ্ছে 4.5, রাইট। এর E হচ্ছে 4.5। এখন বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট কত হবে? তো তখন সেই সময় অ্যাটমিক ওয়েট নির্ণয় করা হতো কীভাবে না, ইকুইভ্যালেন্ট ওয়েট তো পেয়ে গেলাম কোনোভাবে, তোমার প্র্যাকটিক্যালি পাওয়া যাবে অবজার্ভ করে কোনো এক্সপেরিমেন্টের সাহায্যে, মেথডের সাহায্যে। যাই হোক, এই যে 4.5, এবার কী করবো, তাকে ভ্যালেন্সি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কী পেয়ে যাবো, অ্যাটমিক ওয়েট পেয়ে যাবো। তাহলে এখন ভ্যালেন্সি দেখো, একটা সিমিলারিটিস আছে ধর্মের, সেই মৌলগুলোর ভ্যালেন্সি প্রায় একই হয়। মানে যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের কী হয়, এদের এই হাইড্রোজেন বাদ দাও, হাইড্রোজেন তো একটা ডিস্টার্বিং এলিমেন্টের কথা। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের প্রত্যেকের ধর্মের মিল আছে এবং প্রত্যেকের ভ্যালেন্সি 1। এদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম, বেরিয়াম, রেডিয়াম হবে, এদের প্রত্যেকের ধর্ম মিল আছে এবং প্রত্যেকের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে বুঝতে পারছো যে একই ধর্মের মৌলগুলোর ভ্যালেন্সি প্রায় একই হয়। এবং সেই লজিকে কাজে লাগানো হয়েছিল সেই সময়, যে দেখা গেছিলো যে বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের ধর্মের বিরাট মিল আছে। বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের, তখন তো পিরিয়ডিক টেবিল দেওয়াই হয় না, মেন্ডেলিভের পর্যায় সারণী ছিলই না, তো সেই তার আগের কথা বলছি। তখন দেখা গেছে যে বেরিলিয়ামের পর্যায়ে তোমার রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম অ্যালুমিনিয়ামের সঙ্গে অনেকটা মিল থাকছে, এবং অ্যালুমিনিয়ামের আমরা ভ্যালেন্সি জানি 3। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? অ্যালুমিনিয়াম যোজ্যতা হচ্ছে 3। যেহেতু বেরিলিয়ামের অ্যালুমিনিয়ামের সঙ্গে ধর্ম মিল আছে, তাহলে এটা ধরা হলো যে, মনে করা হলো যে তাহলে বেরিলিয়ামের যোজ্যতা 3 হবে। তা যদি 3 হয় তাহলে 4.5 × 3 মানে ধরো 13.5 হওয়ার কথা কি বেরিলিয়ামের তোমার অ্যাটমিক ওয়েট। এইটাই আমাদের মাথায় ছিল, তখন আমরা এটাই জানতাম যে বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 13.5। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্র যখন আসলো, তারপরে এইটার কারেকশন হয়ে গেল। কীরকম কারেকশন হলো, যে মেন্ডেলিভের তার পর্যায় সারণী যখন দিচ্ছেন, তখন তিনি দেখছেন যে 13.5 অ্যাটমিক ওয়েট এবং অ্যালুমিনিয়ামের গ্রুপ, মানে এই যে এই গ্রুপে 3B-তে, তাহলে 3B-তে থাকার কথা, এখানে এই অ্যালুমিনিয়ামের গ্রুপে কোথাও বেরিলিয়াম থাকতে হবে, কিন্তু এখানে 13.5 অ্যাটমিক ওয়েটের কোনো ঘর ফাঁকা নেই। মানে আমরা কী করেছি, পরপর অ্যাটমিক ওয়েট অনুযায়ী তো সাজিয়েছি, মানে অ্যাটমিক ওয়েট সবচেয়ে হাইড্রোজেনে কম, তারপরে হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, পরপর অ্যাটমিক ওয়েট ওয়াইজ সাজানো হয়েছে। তো সাজানোর পরে তাহলে এগুলো এক একটা বক্স এক একটা অ্যাটমিক ওয়েটকে রিপ্রেজেন্ট করছে। তো দেখা যাচ্ছে যে 13.5 অ্যাটমিক ওয়েট তোমার কোনো এই গ্রুপ 3B-তে, এই যে অ্যালুমিনিয়াম গ্রুপে 13.5 অ্যাটমিক ওয়েটের ঘর ফাঁকা নেই। তাহলে মেন্ডেলিভ বুঝলেন যে না, তাহলে ডেফিনেটলি এই অ্যালুমিনিয়ামের গ্রুপে নেই, অর্থাৎ বোরনের তোমার বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট ভুল আছে। তিনি তারপর লক্ষ্য করলেন যে বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের ধর্মেরও মিল আছে। শুধুমাত্র অ্যালুমিনিয়াম নয়, বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের ধর্মও যথেষ্ট মিল আছে, এবং ম্যাগনেসিয়াম তার ভ্যালেন্সি হচ্ছে 2। এর ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2। তো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 ধরে যদি আমরা এর অ্যাটমিক ওয়েট হিসাব করি, তাহলে এই সমান কত বেরোবে, 4.5 × 2 সমান 9.0। এবং দেখা গেল এই যে ম্যাগনেসিয়াম আছে গ্রুপ 2-তে, গ্রুপ 2A-তে, এবং দেখা গেল গ্রুপ 2A-তে এই পজিশনটা 9.0-র জন্য। তার মানে আমরা সুন্দর একে কি গ্রুপ 2A-তে রাখতে পারছি। তো এই যে পর্যায় সারণীতে তাদের অবস্থান নিয়ে যে একটা সমস্যা তৈরি হচ্ছিল, সেই সমস্যা থেকে কী হলো, উল্টে বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট কী হলো, কারেকশন করা গেল। পরবর্তীকালে আবার বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল মেথডের সাহায্যে যখন বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট ক্রস চেক করা হচ্ছে, তখন দেখছে হ্যাঁ এর অ্যাটমিক ওয়েট অলমোস্ট তোমার 9.0-র কাছাকাছি। সিমিলারলি ইন্ডিয়ামের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম শুরুতে, ইন্ডিয়ামের ক্ষেত্রে ইন্ডিয়ামের হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে 38, এবং প্রথমত ধরা হয়েছিল যে ইন্ডিয়াম তোমার এই যে ইন্ডিয়ামের তখন মিল ছিল গ্রুপ 2-এর সঙ্গে। তাহলে গ্রুপ 2-এর সঙ্গে মিল থাকলে কী হয়, এদের ভ্যালেন্স গ্রুপ 2-এর ভ্যালেন্সি 2, তাহলে 76
হওয়ার কথা অ্যাটমিক ওয়েট, এবং এটাই আমরা জানতাম যে সেই সময় যে ইন্ডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 76। কিন্তু যখন পর্যায় সারণীতে 76কে দেওয়ার চেষ্টা করা হলো, ইন্ডিয়ামে 76, আমরা কি পাচ্ছি না, এই গ্রুপ টুতে 76 অ্যাটমিক ওয়েটের কোনো ঘর নাই, ফাঁকা নেই। তাহলে কি হলো, তখন মেন্ডেলিভ দেখলেন যে ইন্ডিয়ামের সঙ্গে গ্রুপ 3 এর এলিমেন্টের কী আছে, মিল আছে। তো গ্রুপ 3 এর এই যে 3b, এদের ধর্মের মিল আছে, এবং এদের হচ্ছে তোমার ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে এদের তাহলে এর যে অ্যাটমিক ওয়েট হবে তাহলে কত হবে, 38 × 3 মানে 114, 114 এবং দেখা গেল যে হ্যাঁ এই 114 এখানে এই ঘরটাতে সুন্দর রাখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে, এবং পরবর্তীকালে একই ক্রস চেক করে বিভিন্ন আদার্স মেথডের সাহায্যে যখন ক্রস ভেরিফাই করা হলো, দেখা হলো যে ইন্ডিয়ামের অ্যাটমিক ওয়েট অলমোস্ট 114। তো এইভাবে তাহলে কি হলো, এইভাবে আমরা কি করতে পারলাম, বেরিলিয়াম ইন্ডিয়াম এই দুটো মৌলের কি করতে পারলাম, যে অ্যাটমিক ওয়েট কারেকশন করতে পারলাম মেন্ডেলিভের পর্যায় সারণীর সাহায্যে, সূত্রের সাহায্যে। তাহলে দুটো আমাদের বিগ আমার সাকসেস। 3 নম্বর, থার্ড আর কি, মেন্ডেলিভ কিছু মিসিং এলিমেন্ট, খুব ইন্টারেস্টিং, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড়, আমার মনে হয় এটা খুব একটা বড় সাকসেস, যে সবচেয়ে বড় বলবো না, এটা বড় সাকসেস এই মেন্ডেলিভের পর্যায় সূত্রের, যে মেন্ডেলিভ কিছু মৌলের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যে মৌলগুলো তখন আবিষ্কারই হয়নি। তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ এই মৌলগুলো এবং এই মৌলগুলো প্রকৃতিতে পাওয়া যাবে, এবং সেই মৌলগুলোর সম্ভাব্য প্রপার্টিজ সম্পর্কেও ধারণা দিয়ে গেছিলেন যে এদের ধর্মে এইরকম হবে। তাহলে এবং পরবর্তীকালে সেই মৌলগুলো আবিষ্কার হয়েছিল, এবং তাদের ধর্মের দেখা যাচ্ছে তাদের যে তখন তাদের যে প্রপার্টি স্টাডি করে দেখা গেল যে মেন্ডেলিভ যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের প্রপার্টি সম্পর্কে অনেকটাই মিলে যাচ্ছে। সেগুলো কারা, সেটা হচ্ছে এই যে তখন স্ক্যান্ডিয়াম আবিষ্কার হয়নি, তখন স্ক্যান্ডিয়াম আবিষ্কার হয়নি, স্ক্যান্ডিয়াম গ্রিন সার্কেল করে দিচ্ছি, স্ক্যান্ডিয়াম, তারপর গ্যালিয়াম আর জার্মেনিয়াম, রাইট, স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম, এই তিনটে এলিমেন্ট তখন ছিল না, আবিষ্কারই হয়নি। এবং মেন্ডেলিভ কী করেছিলেন, তো মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দেয়, তার নিজস্ব পর্যায় সারণী, অরিজিনাল পর্যায় সারণী দেন, তখন এই ঘরগুলো ফাঁকা রেখেছিলেন। অর্থাৎ বোরন অ্যালুমিনিয়াম দিয়ে এই জায়গার ঘরটা ফাঁকা ছিল, কিছুই ছিল না, এরকম কিচ্ছু ছিল না, এখানে কিছু ছিল না, রাইট। ইন্ডিয়াম তাহলে এর সিমিলারলি স্ক্যান্ডিয়াম ছিল না, আর এখানে জার্মেনিয়াম ছিল না, এই ঘরগুলো তিনি ফাঁকা রেখেছিলেন। কেন রেখেছিলেন, কারণ এলিমেন্টগুলোকে সাজানো হয়েছিল মূল আইডিয়া এটাই তো, মূল বা লক্ষ্য এটাই তো, তাদের জন্য একটা শ্রেণীর মৌলগুলোর ধর্ম মিল থাকে। তো এই অ্যালুমিনিয়াম, এই বোরন অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের মিল আছে, কিন্তু এখানে বাকি আর তখন যে মৌলগুলো ছিল 63টা মৌলের মধ্যে কোনো মৌলের সঙ্গেই কোনো মৌলে এখানে ফিট করছিল না, তাদের প্রপার্টিজ ম্যাচ করছিল না, একদমই ম্যাচ করছিল না। তাহলে মেন্ডেলিভ কী করেছিলেন, এই সিমিলারিটি যাতে থাকে, যাতে এই সমস্যাটা না হয়, যে যদি আমাদের এখানে অন্য ধর্মবিশিষ্ট মৌলকে বসিয়ে দেওয়া, তাহলে আমাদের সারণিক লাভটা কী হলো, আমাদের তো মূল লক্ষ্য থেকে আমরা সরে গেলাম। তার জন্য তিনি কী করেছিলেন, এই ঘরগুলো ফাঁকা রেখেছিলেন, এবং বলেছিলেন যে এই মৌলগুলো এখনও আমরা আবিষ্কার করতে পারিনি বা খুঁজে পাইনি, এগুলো ডেফিনেটলি কোনো দিন পাওয়া যাবে। এবং তার ধর্ম তিনি বলেছিলেন যে তাদের ধর্ম তাদের অলরেডি আগের থেকে তিনি করে রেখেছিলেন, এবং তিনি এগুলোর নাম এটা বলে গেছিলেন, এইটা বলেছিলেন একা বোরন, আমি ইবি লিখে দিচ্ছি, রাইট, একা বোরন, এটা হচ্ছে একা অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে একা সিলিকন, রাইট। তিনি এরকম নাম দিয়েছিলেন, একা বোরন, একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন। পরবর্তীকালে এই একা বোরনের জায়গায় আসলো স্ক্যান্ডিয়াম, আর তোমার অ্যালুমিনিয়ামের জায়গায় আসলো গ্যালিয়াম, আর একা সিলিকনের জায়গায় আসলো জার্মেনিয়াম। এইগুলো পরবর্তীকালে আবিষ্কার করা গেল এবং দেখা গেল যে এদের ধর্ম, মেন্ডেলিভ এদের ধর্মের সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ধর্মের সঙ্গে অনেকটা ম্যাচ করছে। এই যে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এটা তার তো কাল্পনিক একটা মৌল, তখন তো প্র্যাকটিক্যালি সেগুলো রিয়ালিটিতে তখন তো আবিষ্কার হয়নি। তো পরবর্তীকালে যখন এই একা বোরনের জায়গায়, মানে একা বোরনকে জায়গায় স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম নাম দেওয়া হলো, তাদের ধর্ম দেখা গেল মেন্ডেলিভ যে ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকটা মিল পাওয়া যাচ্ছে।
তো এই একটা ব্যাপার যে নতুন মৌল আবিষ্কারের মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তো এইগুলো হচ্ছে তোমার মেন্ডেলিভের পর্যায় সূত্রের বিগ সাকসেস। এবার আমরা তো অনেক সাকসেস নিয়ে কথা বললাম, এবার আমরা জানবো লিমিটেশনস। মেন্ডেলিভের পর্যায় লিমিটেশনস কি? লিমিটেশনস প্রথমে হচ্ছে আমি এইটা দিয়ে শুরু করি, যেহেতু হাইড্রোজেন প্রথমে দেখতে পাচ্ছি। হাইড্রোজেনের পজিশন, হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিরাট বিতর্ক। ইনফ্যাক্ট আজও সেই সমস্যার সমাধান হয়নি হাইড্রোজেন অবস্থান। কেন? হাইড্রোজেন গ্রুপ 1A এবং গ্রুপ 7B এই দুটো গ্রুপের, অর্থাৎ এই লিথিয়াম সোডিয়াম এদের গ্রুপ, আবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদের গ্রুপ, এই দুটো গ্রুপের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিলও আছে আর কিছু অমিলও আছে। এবার কোথায় রাখবে বলো? কারণ পুরো আমাদের লক্ষ্য হচ্ছে একই ধরনের মৌলগুলোকে একটা শ্রেণীতে রাখা। হাইড্রোজেনের এদের সঙ্গে কিছু মিল অমিল আছে, আবার এদের সঙ্গে কিছু মিল অমিল আছে গ্রুপ 1A এবং 7Bর সঙ্গে। তো এই জন্য তখন মেন্ডেলিভ এই হাইড্রোজেনের অবস্থানকে ঠিকঠাকভাবে তিনি কোনো বলতে পারেননি এবং তিনি জাস্ট এখানে রেখে দিয়েছিলেন। তো হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত, নাম্বার 1 একটা হলো। 2 নম্বর হচ্ছে, দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রটাই হচ্ছে ক্রমবর্ধমান অ্যাটমিক ওয়েট ওয়াইজ সাজাতে হবে। অর্থাৎ যার অ্যাটমিক ওয়েট কম সে আগে স্থান পাবে পর্যায় সারণীতে, আর যার বেশি সে পরে স্থান পাবে। স্বাভাবিক কথা, পরপর আমরা সাজাচ্ছি। কিন্তু এখানে ডিসক্রিপেন্সি চলে আসলো কোথায়? আর্গন আর পটাশিয়াম। দেখো এই আর্গন আর পটাশিয়াম, আর্গন যদি অ্যাটমিক ওয়েট ধরা হয়, অ্যাটমিক ওয়েট হচ্ছে আর্গনের গ্রেটার দেন পটাশিয়াম, আর্গনের বেশি পটাশিয়ামের কম। তাহলে যার বেশি অ্যাটমিক ওয়েট সে তো পরে স্থান পাওয়ার কথা। তাহলে হিসাবে পটাশিয়াম এখানে স্থান পাওয়ার কথা, আর্গন এখানে স্থান পাওয়ার কথা। কিসের জন্য? অ্যাজ পার রুল বা অ্যাজ পার ল, পিরিয়ডিক ল মেন্ডেলিভের। কিন্তু এখানে পটাশিয়াম রাখলে তো পুরো গোলমাল হয়ে যাবে। এখানে পটাশিয়াম তিনি তাও মেন্ডেলিভ এখানে পটাশিয়ামকে রাখেননি। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাহলে এই ধর্মের মিলটা ব্রেক হয়ে যাবে। তাহলে এই ধর্মের যাতে মিলটা ব্রেক না হয়ে যায় তার জন্য আমার এই রুলসকে, তার লকে ব্রেক করে আমরা কি করেছি, যার অ্যাটমিক ওয়েট আর্গনের বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে আগে রাখা হয়েছে, পটাশিয়ামকে পরে রাখা হয়েছে। তো এইরকম তোমার এইরকম আর্গন পটাশিয়াম আরও তোমার আছে, আর তোমার টেলুরিয়াম আয়োডিন আরও আছে, তোমার টেলুরিয়াম আয়োডিন এইরকম হিসাবে তোমার এই টেলুরিয়ামের আর আয়োডিনের তো আগে আয়োডিন থাকার কথা, টেলুরিয়াম পরে থাকার কথা, কিন্তু সেই একই গল্প। এদের ধর্মের মিল থাকার জন্য কি এখানে রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে। অ্যাটমিক ওয়েট যদিও এর বেশি এর কম, তো তা সত্ত্বেও এর ধর্মের সামঞ্জস্য রক্ষার জন্য এটা রাখা হয়েছে। তাহলে এটা একটা তার লয়ের তার ত্রুটি, তার সূত্রের একটা ত্রুটি। এবার 3 নম্বর হচ্ছে, দেখো আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা শ্রেণীতে যেন সমধর্মী মৌলগুলো স্থান পায়। কিন্তু এখানেও কিছু সমস্যা হয়েছে। দেখো গ্রুপ 1A আর বি তো একটা সাবগ্রুপ। এটা অ্যাকচুয়ালি এটা এ আর বি দুটো আলাদা গ্রুপ নয়, মানে অ্যাজ পার মেন্ডেলিভ পর্যায়ে পিরিয়ডিক ল এ আর বি কোনো সাবগ্রুপ নয়। তাহলে এ গ্রুপ 1, 2, 3, 4, 5, 6 বা এই যে মেন এই গ্রুপগুলোর মৌলগুলো তো ধর্মে মিল থাকবে, রাইট? দেখা যাচ্ছে, দেখো গ্রুপ 1-এ এই গ্রুপ 1-এ কাকারা যে লিথিয়াম, হাইড্রোজেনকে নাহলে বাদই দাও, হাইড্রোজেনকে অলরেডি প্রথমে আলোচনা করলাম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আবার এই গ্রুপে আছে কপার, সিলভার, গোল্ড। এদের সঙ্গে এদের কোনো মিল নাই, যে পটাশিয়ামের সঙ্গে কপার কোনো মিল নাই, রুবিডিয়ামের সঙ্গে সিলভারের কোনো মিল নাই, সিজিয়ামের সঙ্গে গোল্ডের কোনো মিল নাই, রিঅ্যাক্টিভিটি টোটালি আলাদা, কোনো মিল নাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সমধর্মী মৌল এই একই গ্রুপে আমরা আলাদা আলাদা ধর্মের মৌলকে স্থান দিয়ে দিয়েছি। তো এটা একটা কি প্রবলেম? তাহলে এটাও আমাদের রুলস ওয়াইজ হচ্ছে না, মেনটেন হচ্ছে না। তাহলে আমরা এইগুলা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে তোমার মোটামুটি, তাছাড়া আরও সমস্যা আছে। সমস্যা 4 নম্বর, এখানে ধরো ল্যান্থানাম হচ্ছে এখানে 14টা এলিমেন্ট আছে এই ঘরটাতে, রাইট? এইগুলো আমরা বলি ল্যান্থানামের ঘরে 14টা এলিমেন্ট আছে, এগুলো আমরা বলি ল্যান্থানাইট। তার তলায় এর পরের গ্রুপে আছে অ্যাক্টিনিয়ামের ঘরে আছে আরও 14টা এলিমেন্ট, অ্যাক্টিনয়েডস বলা হয়। তো ল্যান্থানামের ঘরে যে 14টা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের তো অ্যাটমিক ওয়েট আলাদা, রাইট? প্রত্যেকটা এলিমেন্টের যে কোনো দুটো এলিমেন্টের অ্যাটমিক ওয়েট আলাদা হয়।
তো অ্যাটমিকের তো এখানে একটা ঘরে অ্যাটমিকের যদি এদের আলাদা হয় তাহলে এদের নিশ্চয়ই আলাদা আলাদা স্থান পাওয়ার কথা, আলাদা আলাদা ঘরে জায়গা পাওয়ার কথা, কিন্তু মেন্ডেলিভ কী করেছেন, এইগুলোকে একটা ঘরে রেখে দিয়েছেন, রাইট। 14টা এলিমেন্টকে একটা ঘরে রেখে দেওয়া আছে, বাধ্য রাখতে, কারণ এদেরকে এইখানে যে 14টা এলিমেন্টের কথা বলা হচ্ছে ওই সেরিয়াম থেকে লুটেসিয়াম, এদেরকে রাখার মতো এই টেবিলে কোনো সুটেবল জায়গা নেই, তাহলে এইখানেই রাখতে বাধ্য হয়েছি। তো তাহলে এইটা একটা সমস্যা। তাছাড়া আইসোটোপগুলো একটা বড় সমস্যা। আইসোটোপ তোমরা জানো আইসোটোপ কারা? আইসোটোপ হচ্ছে যে একটা এলিমেন্টারই ডিফারেন্ট অ্যাটম যাদের অ্যাটমিক নাম্বার অর্থাৎ প্রোটন সংখ্যা একই আর কিন্তু মাস নাম্বার আলাদা। যেমন হাইড্রোজেনে ধরো না, হাইড্রোজেনে 1H1, 1H2, 1H3, রাইট। হাইড্রোজেনের 3টে আইসোটোপ। আবার ধরো অক্সিজেন 8, 16, অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18, এরকম আরও অনেক মৌল আছে যাদের আইসোটোপ আছে। তো এদের প্রত্যেকেরই একটা মৌলের যে ধরো এই 3টে আইসোটোপ, এরও 3টে আইসোটোপ, প্রত্যেকটা আইসোটোপেরই অ্যাটমিক ওয়েট তো আলাদা, পারমাণবিক গুরুত্ব তো আলাদা। তো পারমাণবিক গুরুত্ব যদি আলাদা হয় তাহলে পর্যায় সারণীতে তাদের আলাদা স্থান পাওয়ার কথা, কারণ পর্যায় সারণীতে আমরা কীভাবে ড্র করা হয়েছে না, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছে। তা পারমাণবিক গুরুত্ব যদি চেঞ্জ হয়ে যায় তার তো পজিশনও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখো অক্সিজেনকে একটা ঘরে রাখা হয়েছে, এর কোনো আইসোটোপগুলোর জন্য আলাদা কোনো ঘর দেওয়া হয়নি, অর্থাৎ নিপের ঘর নেই। তাহলে এদের তার মানে এর ঘরেই এর এই বাকি আইসোটোপগুলো আছে, তা এইটা একটা সমস্যা। এইগুলো হচ্ছে মূল সমস্যা কি মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো আমরা আজকে কি আলোচনা করলাম বেসিক্যালি, যে মেন্ডেলিভের পর্যায় সূত্র কি, তার পর্যায় সারণী কি, এবং মেন্ডেলিভের পর্যায় সারণীর সাকসেস এবং লিমিটেশনস। তবে এইগুলো হয়তো তোমাদের এখন বর্তমানে সিলেবাসে বা কম্পিটিটিভ এক্সামে হয়তো মেন্ডেলিভের পর্যায় সারণীর কোশ্চেন কম আসবে, কিন্তু আমি যেটা বললাম আগের দিনও বলেছি যে হিস্ট্রিটা আমাদের জানা দরকার, যে আজকে যে আমরা মডার্ন পিরিয়ডিক ল পড়ছি তার শুরুটা কোথায়, কিভাবে ক্রমশ ইভলভ হয়েছে। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে শুরু করব যে মূল আমাদের এই পর্যায় সারণীর বিষয়। এতদিন তো শুধু ইন্ট্রোডাকশানই চলছে, ধরতে পারো এটা ইন্ট্রোডাকশান বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চলছে, আমরা এখনও প্রেজেন্টে আসিনি। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়ালি আলোচনা শুরু হবে মূল বিষয়, তোমার যেটা আধুনিক পর্যায় সূত্র এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, রাইট। তো নেক্সট ক্লাস থেকে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখতে থাকো।